আমি বললাম না মামা, তো মামাকে তো ভাগ্নিকে রক্ষা করতে হবে। তা এটা কি পুরোটাই সমঝোতা? পুরোটাই সমঝোতা। এই ধরনের তথ্য অভিযোগ যদি অন্য কোনো রাজ্যের, যেখানে অবিজেপি সরকার আছে, যারা বিজেপির মুখে মুখ রেখে কথা বলে না, তো জেলে চলে যেত। কিন্তু এখানে জানে তো, আর এখানে মমতা থাকা যা বিজেপি থাকা হতো একই ব্যাপার হচ্ছে। বিজেপি সুরাহা মানে মমতা সুরাহা হলেই বিজেপি খুশি। এটা লিখে রাখুন। এই যত মোদি এবং অমিত শাহর মতো লোকেরা আসবে, যারা পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে সাধারণ বোধ বুদ্ধি নেই, একজন বলবেন পার্লামেন্টারি বঙ্কিমদা, আরেকজন বলবেন রবীন্দ্রনাথ সান্যাল, তো এদের এই বোধের ওপর তো মানুষ ওদের ভোট দেবে না। কিন্তু ওরা একটা আতঙ্ক তৈরি করছে, তখন মানুষকে বোঝানো হবে আরে বিজেপি খুব খারাপ, তৃণমূল তবু ভালো। ঘুরে ফিরে তৃণমূল এবং বিজেপি তাদের শাসনই থাকবে। এটা তো দেখবেন না, অমিত শাহ এসে বললো এবার কমিউনিস্টদের কথা বাদই দাও, হয় আমাকে রাখো নয় দিদিকে রাখো, আমি থাকলেও যা হবে, দিদি থাকলেও তাই হবে। লেবার রুমে থেকে যারা জন্ম দিয়েছেন যে দলকে, সেই দলকেই তো ওদের লালন পালন করতে হবে। সুতরাং ওদের সঙ্গে আমরা যাবো কেন? আমরা তো চাই এই দুটো দলকেই মূলচ্ছেদ করতে। খেলোয়াড়দের মাঝে মাঝে অফ ফর্ম হয়, তারপর যখন ফর্মে সব বলে কাম ব্যাক। দিলীপ ঘোষ বিজেপির নেতা, বিজেপির সভাপতি ছিলেন। সভাপতিত্ব চলে যাওয়ার পর তিনি হয়তো মান অভিমানে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। যার যা জায়গা সেখানেই তিনি আছেন। যারা বলছেন পার্থক্য করার চেষ্টা করে, এগুলো মিডিয়া ন্যারেটিভ তৈরি করে। কবে দিলীপ ঘোষ বলেছে যে আমি বিজেপি ছেড়ে আরএসএস ছেড়ে অন্য কোথাও গেলাম? উনি আরএসএস এর একজন প্রচারক, তখনও ছিলেন, এখনো আছেন। তো মুকুলের মতো বা অর্জুন সিং এর মতো নন যে তৃণমূলে গেলাম, তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালাম, আবার বিজেপিতে না। উনি সে কল করেন, উনি ওর জায়গায় ঠিক আছেন। সুতরাং কামব্যাকটাই ঠিক বলেছেন। আউট অফ ফর্ম ছিল, এখন ফর্মে ফিরে এসছে, কিছু না। শাহ সফরের পরে আমরা দেখতে পাচ্ছি বিজেপির ক্ষেত্রে দিলীপ ঘোষের কামব্যাক ছিলই তিনি, কিন্তু কোথাও গিয়ে কোনো একটু হারিয়ে গেছিল। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শাহ সফরের পরেই দিলীপ ঘোষের এই যে একটা কথা বলেন না শব্দচয়ন কামব্যাক, এটাই ঠিক। দেখেন খেলোয়াড়দের মাঝে মাঝে অফ ফর্ম হয়, তারপর যখন ফর্মে সব বলে কাম ব্যাক। তো দিলীপ ঘোষ বিজেপির নেতা, বিজেপির সভাপতি ছিলেন। সভাপতিত্ব চলে যাওয়ার পর তিনি হয়তো মান অভিমানে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। যার যা জায়গা সেখানেই তিনি আছেন। যারা বলছেন পার্থক্য করার চেষ্টা করে, এগুলো মিডিয়া ন্যারেটিভ তৈরি করে। কবে দিলীপ ঘোষ বলেছে যে আমি বিজেপি ছেড়ে আরএসএস ছেড়ে অন্য কোথাও গেলাম? উনি আরএসএস এর একজন প্রচারক, তখনও ছিলেন, এখনো আছেন। তাহলে তিনি জগন্নাথ মন্দিরে গেছিলেন কি করতে? জগন্নাথ মন্দির যাবেন তো, আরএসএস এর পরিকল্পনা। আরে কি বলছেন যে মন্দির হবে, আরএসএস এর লোকেরা যাবে না? সাংঘাতিক কাণ্ড। তিনি গিয়েছিলেন যথেষ্ট পরিকল্পনা, এবং এই সব গুঞ্জনগুলো তৈরি করা হয়। গুঞ্জনে কিছু লোক মাতোয়ারা হন, যারা একটু সাধারণভাবে সমস্ত ঘটনাক্রম মাথায় রাখেন, তারা এই নিয়ে মাথা খারাপ করেন না। দিলীপবাবু বিজেপির নেতা ছিলেন, বিজেপির নেতা আছেন। বিজেপির ক্ষেত্রে কি খুব লাভ হবে এই যে দিলীপ ঘোষের নতুন কামব্যাক? আরে দিলীপ ঘোষ তো নতুন কোথায়, এমন না, নতুন করে 2026-এর ক্ষেত্রে উনি তো মুকুলের মতো বা অর্জুন সিং এর মতো নন যে তৃণমূলে গেলাম, তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালাম, আবার বিজেপিতে না। উনি সে কল করেন, উনি ওর জায়গায় ঠিক আছেন। সুতরাং কামব্যাকটাই ঠিক বলেছেন। আউট অফ ফর্ম ছিল, এখন ফর্মে ফিরে এসছে, কিছু না। বা বিজেপির ক্ষেত্রে কি এটা খুব লাভের কিছু হয়ে দাঁড়াচ্ছে? বিজেপির লাভ কি কোনো ব্যক্তির উপর নির্ভর করে নাকি? না, দিলীপ ঘোষ যখন ক্ষমতায় ছিলেন তখন অনেকগুলো আসন পরিস্থিতি তৈরি করেছিল, তখন বাম বিরোধী একটা পরিকল্পনা ছিল। বিরোধী ভোটটাকে ভাগাভাগি করো তৃণমূল বিজেপি, সেই জন্যই এটা হয়েছিল, আর কিচ্ছু না। একেবারেই অমিত শাহ বঙ্গ সফরে এসছে। মোদি দেশের যে প্রধানমন্ত্রী, তিনিও বঙ্গে আসছেন বারংবার। বঙ্গ বিজেপিতে কি এতে কোনো লাভের লাভ হচ্ছে, বা বিজেপির এতে কি কোনো সুরাহা হবে, বা আমাদের পশ্চিমবঙ্গে? কথা হচ্ছে বিজেপি সুরাহা মানে মমতা সুরাহা হলেই বিজেপি খুশি। এটা লিখে রাখুন। এই যত মোদি এবং অমিত শাহর মতো লোকেরা আসবে, যারা পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে সাধারণ বোধ বুদ্ধি নেই, একজন বলবেন পার্লামেন্টারি বঙ্কিমদা, আরেকজন বলবেন রবীন্দ্রনাথ সান্যাল, তো এদের এই বোধের ওপর তো মানুষ ওদের ভোট দেবে না। কিন্তু ওরা একটা আতঙ্ক তৈরি করছে, তখন মানুষকে বোঝানো হবে আরে বিজেপি খুব খারাপ, তৃণমূল তবু ভালো। ঘুরে ফিরে তৃণমূল এবং বিজেপি তাদের শাসনই থাকবে। এটাই তো পরিকল্পনা। আগামী দিনে ইতিহাস ঘটনাচক্র প্রমাণ হয়ে যাবে এটা, যে বিজেপি এমন সমস্ত কর্মসূচি এখানে নেবে, যে কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বলবে যে কমিউনিস্টরা তো নেই, কমিউনিস্টরা তো শূন্য। দেখবেন না, অমিত শাহ এসে বললো এবার কমিউনিস্টদের কথা বাদই দাও, হয় আমাকে রাখো নয় দিদিকে রাখো, আমি থাকলেও যা হবে, দিদি থাকলেও তাই হবে। আরএসএস এর কার্যক্রমটা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গটা যখন তার কাছে এলো, তিনি এরকম ভাবে রিয়াক্ট করার কারণটা কি? মানে রিয়াক্ট
যে রিয়াকশনটা তার ছিল সেই রিয়াকশন এটা এটা দেখছে বিষয়টা এবং অ্যাভয়েড করার চেষ্টা করে প্রসঙ্গটা। ও আচ্ছা, মানে সে তো মুশকিল। আমি বললাম না, তো মামাকে তো ভাগ্নিকে রক্ষা করতে হবে। তা এটা কি পুরোটাই সমঝোতা? পুরোটাই সমঝোতা। এই ধরনের তথ্য অভিযোগ যদি অন্য কোনো রাজ্যের, যেখানে বিজেপি সরকার আছে, যারা বিজেপির মুখে মুখ রেখে কথা বলে না, তো জেলে চলে যেত। কিন্তু এখানে জানে তো, আর এখানে মমতা থাকা যা বিজেপি থাকা হতো একই ব্যাপার। তা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যে বলেছিলেন যে সিপিএম দেরকেও বলছি যে আসুন আমাদের সাথে মিলিয়ে আগে এই সরকারকে তারাই, সেটা সেই প্রসঙ্গে কি বলবেন? তিনি তো বলেছেন না যে লেবার রুমে যদি আদানি, আম্বানি, আদবানি, বিজেপি, কি জানো, বাজপেয়ী না থাকতেন, একই ইকুয়েশন, নাম করে ভুল করে বলছি তা না, কিন্তু একই ইকুয়েশন বেরিয়ে যায়, তাহলে টিএমসি জন্ম হতো না। সুতরাং লেবার রুমে থেকে যারা জন্ম দিয়েছেন যে দলকে, সেই দলকেই তো ওদের লালন পালন করতে হবে। সুতরাং ওদের সঙ্গে আমরা যাবো কেন? আমরা তো চাই এই দুটো দলকেই মূলচ্ছেদ করতে। তো আমি সমস্ত মানুষের কাছে আবেদন করি যে আপনারা সুচিন্তিতভাবে পশ্চিমবঙ্গে যে অতীত গরিমা, অতীত ঐতিহ্য, সেটা মাথায় রেখে ভোট দিন। তার একমাত্র লক্ষ্য হচ্ছে বিজেপি, তৃণমূল, মানে আরএসএস স্পন্সার্ড দলকে বিদায় করুন। ভোটের আগে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, সেটা হচ্ছে যে আইএসএফ এর সাথে সিপিএম এর একটা জোট। এই জোট প্রসঙ্গে কি বলবেন? এদিকে জেইউপিও রয়েছে, হুমায়ুন কবিরের নতুন দল। আমার পরিষ্কার বক্তব্য, সরাসরিভাবে নির্দিষ্টভাবে যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়াবে তাদের জোট হওয়া উচিত। যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়াবে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হুমায়ুন কবিরের যে নতুন দল, সেও হুমায়ুন কবির বিজেপি এবং তৃণমূলের সঙ্গে থাকবে, লিখে নিন না। হুমায়ুন কবিরের জন্মটা করিয়েছে আরএসএস। না, সেও তো চাইছে, মানে সে সে তো নওশাদ বলছে। সিদ্দিকীকে একেবারে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, এটা চাঁদাবেই তো। কেন? দেখতে পাচ্ছেন যে নওশাদ অন্ততপক্ষে ধর্মনিরপেক্ষ মুসলিমদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করতে পারছেন, তো সেটাকে ভাঙতে হবে। তো সেটাকে ভাঙার জন্য এইসব প্রয়াস চালাতে হবে।